নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও একবার অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আমি স্বাগত জানাই। আজ বন্ধুরা আলোচ্য বিষয় হলো বাবা ভাঙার ভবিষ্যৎবাণী ধনু রাশি 2025 সম্পর্কে। এই আলোচনাটা ধনু লগ্নের ক্ষেত্রেও আংশিক প্রযোজ্য হবে, অর্থাৎ 50-60% ধনু লগ্ন অর্থাৎ আপনার স্যাজিটেরিয়াস অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে মেনলি ধনু রাশি অর্থাৎ স্যাজিটেরিয়াস জোডিয়াক সাইনের জন্য প্রযোজ্য 2025 সালে। দেখুন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে বাবা ভাঙা একজন অত্যন্ত প্রখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, ফিউচার প্রেডিক্টর, যিনি খুব সহজেই অনেক ভবিষ্যতের, অনেক সুদূর ভবিষ্যতের ঘটনা খুব সুতীক্ষ্ণভাবে কিন্তু উনি বলে দিতে পারতেন। তো আজকে বন্ধুরা আমরা সেই বাবা ভাঙার কিছু বলে যাওয়া কথা আমরা এখানে আলোচনা করব 2025 সালে ধনু রাশির। দেখুন বন্ধুরা, উনি যেটা প্রথমেই বলে গেছেন সেটা হলো ধনু রাশির ক্ষেত্রে 2025 সালে স্বাস্থ্যের দিক দিয়ে একটা উন্নতি আসবে, অর্থাৎ স্বাস্থ্যের দিক দিয়ে যে প্রবলেম ফেস করছিল ধনু রাশি সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। এটা ওনার একটা ভবিষ্যৎবাণী। তো সেইটার আমরা আমি পরপর ওনার ভবিষ্যৎবাণীগুলো বলবো এবং তার পরে পরে সেটা যে অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তিগুলো আছে বলে আমার মনে হয়েছে সেগুলো আমি বলবো। তাহলে প্রথম কি বললাম, সেটা হচ্ছে হেলথ। তো হেলথের দিক দিয়ে ভালো হতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে। এবার এটা কারণটা দেখুন, আমরা যখন অ্যাস্ট্রোলজির আলোতে বিচার করব কি হয় দেখুন। দেখছি যে আমরা বৃহস্পতি 14ই মের পর থেকে বৃহস্পতি এই বৃষ থেকে কিন্তু মিথুনে ঘর চেঞ্জ করছে। ঠিক আছে, অর্থাৎ এখনো পর্যন্ত এটা বৃষতেই আছে, কিন্তু বৃষ থেকে ঘর চেঞ্জ করে যাবে 14ই মের পর। আর সেটাই ওনার ভবিষ্যৎবাণী যে এই সময় কিন্তু স্বাস্থ্যের উন্নতি হবে। দেখুন, যখনই এই বৃষ থেকে মিথুনে আসবে বৃহস্পতি, সেটা কিন্তু ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠ থেকে সপ্তমে চলে আসছে বৃহস্পতি। তাহলে ষষ্ঠ থেকে সপ্তমে যখন আসছে সে কিন্তু তার রাশিকে সরাসরি দেখছে। তাহলে কোনো গ্রহ যদি তার যে নিজের ঘর তাকে যদি দেখে তাহলে কিন্তু তার পাওয়ারটা অনেক বেড়ে যায়। তো এক্ষেত্রে আবার ঘটনাচক্রে ধনু রাশির অধিপতিও বৃহস্পতি। এখানে ধনু রাশির ফার্স্ট হাউস অর্থাৎ ধনু রাশির অধিপতি বৃহস্পতি এবং ধনু রাশির 4 নম্বর ঘর যেটা অর্থাৎ মিন, সেই মিনের অধিপতিও হচ্ছে বৃহস্পতি। তাহলে ফার্স্ট এবং ফোর্থ হাউস লর্ড 6 থেকে 7th হাউসে যাচ্ছে। এটার মিনিং হচ্ছে খুব শুভ, অর্থাৎ কেন্দ্রে থেকে বৃহস্পতি টোটাল চার্টটার উপর একটা কন্ট্রোল দেবে এবং সে তার নিজের ঘরকে সরাসরি তার সপ্তম দৃষ্টি দিয়ে দেখার ফলে ধনু রাশির স্ট্রেংথ অনেক বাড়ছে, ফলে হেলথের উন্নতি হচ্ছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মায়ের হেলথ, মম বলে লিখছি, মায়ের হেলথটাও আগের থেকে অনেক বেটার জায়গায় যাবে, এটাও একটা। সেটা কেন দেখুন, 6th হাউসে ছিল যেহেতু, এবং যেহেতু এতদিন বৃহস্পতি 6th হাউসে ছিল, তো এই বিষতে ছিল, তাহলে 4th হাউস লর্ড 6th হাউসে ছিল, মা কারক গ্রহটা রোগের ঘরে বসেছিল, যে কারণে খুব মায়ের শরীরের রোগের দিক দিয়ে কিন্তু বহুদিন ধরে ভুগছিল ধনুরাশি। তো সেই ভোগাটা এবারে বন্ধ হবে 14ই মের পর, যখনই বৃহস্পতি ঘর চেঞ্জ করে মিথুনে যাবে। তাহলে এটাও একটা মিলে গেল, অর্থাৎ মায়ের দিক দিয়ে খুব শুভ আসছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বাবার হেলথের কিন্তু এটা কিন্তু অবনতি হচ্ছে। কেন, যদি এটা যুক্তি চাই, দেখুন 9th হাউসে কেতু আছে, অর্থাৎ বাবার ঘর কোনটা আপনার হরোস্কোপে, আপনার 9th হাউস। তো সেই 9th হাউসে 18ই মের পরে রাহু মীন থেকে আসছে কুম্ভে, আর কেতু তেমনি কন্যা থেকে যাচ্ছে সিংহে। অর্থাৎ 18ই মের পর কেতু নবমে চলে আসছে, অর্থাৎ পিতা আপনার ঘরে চলে আসছে, যে কারণে যাদের জন্ম ছকে বিশেষ করে কেতুর অবস্থাটা খুব একটা ভালো নয়, তাদের জন্য কিন্তু এটা খারাপ, অর্থাৎ বাবার হেলথ ডিটোরিয়েট করবে, বাবার হেলথের প্রবলেম আসবে। আরেকটা কথা আমি এর আলোতে বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু কেতু যে ঘরে কেতু কিন্তু অনেক সময় অর্থ নাশ করে, ঠিক আছে, অর্থাৎ লস করায় অথবা সেভিংস কমিয়ে দেয়। তাহলে এই সময় কিন্তু আপনার এই ধনু রাশির জাতক জাতিকাদের বাবার জায়গাটাতে কিন্তু ফাইন্যান্সিয়াল লসও ইন্ডিকেট করছে, ঠিক আছে, তো সেটাও কিন্তু একটা থাকছে। আচ্ছা, 4th উনি যেটা বলে গেছেন সেটা হচ্ছে যে এই সময় ব্যবসার দিক দিয়ে খুব ভালো যাবে ধনু রাশির, অর্থাৎ বিজনেসের দিক দিয়ে খুব ভালো যাবে।
তাহলে এটার যদি যুক্তিটা দেখতে যাই সেটা কি দেখুন, ব্যবসার ঘর কোনটা? 7th হাউসকে বলা হয় ব্যবসার ঘর। তাহলে ব্যবসার ঘরে যেহেতু বৃহস্পতি আসছে 14ই মের পরে, তাহলে আপনারা এটা কমন সেন্স দিয়ে বুঝতে পারছেন যে ব্যবসা খুব ভালো যাবে এই সময়। আর যেহেতু এই বৃহস্পতি এই ব্যবসার ঘরে থাকছে এবং আপনার সপ্তম দৃষ্টি থেকে তার পঞ্চম দৃষ্টি পড়ছে একাদশ ঘরে, বৃহস্পতি 5, 7, 9 তিনটে দৃষ্টি দেয়, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আয়ের ঘরে, যার ফলে ওনার এটাও আরেকটা ভবিষ্যৎবাণী যে এই সময় ইনকাম কিন্তু অনেকটাই বাড়বে, মানে কিন্তু রাজার হালে থাকতে চলেছে ধনু রাশির জাতক জাতিকারা। তাহলে সেটাও মিলে যাচ্ছে, দেখুন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে একাদশ ঘরে অর্থাৎ আয়ের ঘরে, তো সেটা কিন্তু একটা দারুণ জিনিস। আর এই সময় আমরা কি দেখছি, রাহু ক্লকওয়াইজ দৃষ্টি দিচ্ছে। রাহুর হচ্ছে ক্লকওয়াইজ 5, 7, 9, 12 এই 4টে ঘরে রাহু দৃষ্টি দেয়। তাহলে রাহুরও ক্লকওয়াইজ দৃষ্টি কিন্তু এই 11 নম্বর ঘরে পড়ছে। তো রাহু যদি আয়ের ঘরে দৃষ্টি দেয় তখন কিন্তু রোজগার প্রচুর বাড়িয়ে দেয়, অনেক সময় সেটা একটু অসৎ পথেও করায়, কিন্তু বৃহস্পতি যেহেতু চেক দিচ্ছে তো সুতরাং সেখানে ওই প্রবলেমটা হবে না। তো সুতরাং সব দিক দিয়েই কিন্তু ইনকামটা খুব ভালো সত্যিই দেখা যাচ্ছে অ্যাস্ট্রোলজির আঙ্গিকেও, যদিও বাবা ভাঙা কোনো অ্যাস্ট্রোলজার ছিলেন না, উনি জাস্ট একজন ফিউচার প্রেডিক্টর ছিলেন। 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের ব্যাপারটা কিন্তু এই সময় খুব ভালো হতে চলেছে। হায়ার এডুকেশনের যে ব্যাপারটা ভালো হতে চলেছে সেটার কি রকম ব্যাপার দেখুন, এই যে 9th হাউস। আচ্ছা, এখানে একটা কথা বলি, মঙ্গল কিন্তু 4th এপ্রিল অলরেডি কর্কটে চলে এসছে মিথুন থেকে, এবং 4th এপ্রিল থেকে 6 জুন বা 7 জুন পর্যন্ত এটা থাকবে এই কর্কটে, তারপরে এটা সিংহে চলে যাবে। অর্থাৎ মোটামুটি উনি বলেছেন যে এই বছরের মাঝের পর থেকে হায়ার এডুকেশনে ভালো। তাহলে দেখুন মঙ্গলটা কিন্তু সিংহে যাচ্ছে ওই 7 জুন নাগাদ, এবং সেখানে প্রায় 2 মাসের মতো থাকবে। এবং এই ঘরটা কোনটা? 9th হাউস হলো একদম উচ্চ শিক্ষার ঘর, এবং আরেকটা উচ্চ শিক্ষার ঘর হলো 5th হাউস। তাহলে 5th হাউস লর্ড তো মঙ্গল নিজে, সে 9th হাউসে যাচ্ছে, এবং কেতু হচ্ছে মঙ্গলের খুব ভালো ফ্রেন্ড। কিন্তু মানে রাহুর সঙ্গে যেমন মঙ্গলের শত্রুর সম্পর্ক, কেতুর সঙ্গে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক। তাহলে 9th হাউসে 5th হাউস অর্থাৎ উচ্চশিক্ষার ঘরের অধিপতি মঙ্গল, সে আরেকটা উচ্চশিক্ষার ঘরে যাচ্ছে যেখানে কেতু অবস্থান করছে, এবং ঘরটা মিত্র ঘর, কারণ রবির ঘর। তাহলে সব মিলিয়ে কি দেখছেন যে উচ্চশিক্ষার জায়গাটা খুব স্ট্রং হচ্ছে, মানুষ প্রচন্ড প্যাশনেট হয়ে যাবে এই সময় হায়ার এডুকেশন করার জন্য। সুতরাং এটাও কিন্তু দারুণ দেখা যাচ্ছে। আজ এখানে আমি একটা খালি কথা বলবো, এটা আমি মাঝখানে বাবা ভাঙা ভবিষ্যৎবাণীর মাঝখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই 4th এপ্রিল থেকে 6th জুন এই যে সময়টা 2 মাস, এই সময় মঙ্গল কিন্তু কর্কটে অবস্থান করছে এই ঘরে। আমি একটু লিখে দিই এখানে মার্স বলে, এটা কিন্তু ওই মাঝখানে 2 মাসের কথা বলছি, তারপর মার্স আবার এদিকে সরে যাবে। তো এই সময়টাই কিন্তু স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে জাস্ট এই 2 মাসের জন্য। মানে আমি বলতে চাইছি ওভারঅল হেলথ ভালো, কিন্তু এই সময়টায় কিন্তু মানে এটা আমার মনে হয়েছে যে এই সময়টায় কিন্তু হেলথ খারাপ হতে পারে। কারণ হচ্ছে এই ঘরটা মঙ্গলের নিচস্থ ঘর। তাহলে নিচস্থ ঘরে ধনুরাশির দ্বাদশ এবং পঞ্চমপতি যদি চলে যায়, এবং 8th হাউস হচ্ছে সার্জারির ঘর, তাহলে এখানে কিন্তু ইন্ডিকেট এটাই হয় যে এই সময় এদের কোনো সার্জারি হতে পারে, বা মুখের কোনো রোগ, ফুসকুড়ি, ফোঁড়া, টিউমার, বা মাথায় কোনো আঘাত লাগা, বা যারা গান গায় গলার কোনো সমস্যা, বা যারা নাটক করে ভয়েসের কোনো প্রবলেম, এই জিনিসগুলো এই সময় কিন্তু ইন্ডিকেট হচ্ছে। ঠিক আছে, তো সুতরাং আমার তাহলে যে মানে টোটাল তাহলে যেগুলো আমি বললাম, তাহলে হেলথ নিয়ে বললাম, মায়ের স্বাস্থ্য, বাবার স্বাস্থ্য, বিজনেস, ইনকাম, হায়ার এডুকেশন। আচ্ছা, সন্তানের ব্যাপারটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সন্তানের ব্যাপারটা এই সময় মানে ভালোই থাকবে, তবে সন্তানরা একটুখানি অস্থির হয়ে পড়তে পারে, অর্থাৎ মোটামুটি বলতে পারেন মানে নিউট্রাল থাকছে। কারণ এই সময় মঙ্গলের যে অবস্থানগুলো থাকছে, অর্থাৎ একটা সময় থাকছে নিচস্থ, তারপরে কেতুর সঙ্গে গিয়ে রবির ঘরে গিয়ে অত্যন্ত মানে এটা হচ্ছে মঙ্গলের ফায়ার সাইন, তো সেখানে আরো বেশি মানে অশান্ত হয়ে যায় অনেক সময়। মানে মঙ্গল ভালো রেজাল্ট দেবে, কিন্তু ছোট বাচ্চাদের কথা বলছি, সেখানে একটু মানে অশান্ত গিরিতে একটু বেশি হয়ে যায় আর কি। প্লাস এখানে একটা জিনিস দেখতে হবে, এখানে হচ্ছে রাহুর অবস্থান। আচ্ছা, সন্তানের ব্যাপারটা তাহলে বুঝলেন।
আর এখানে যেহেতু সন্তানের মানে কারো ঘরটাও হচ্ছে ফিফথ, তাহলে ফিফথ হাউস লর্ড মঙ্গল সে চলে যাচ্ছে অষ্টমে, সেখানে গিয়ে সন্তানের ব্যাপারটা একটু ডিস্টার্ব দেবে। তবে নাইন্থ হাউসে যখন যাবে ভালো হবে, বাট একটু মানসিক অস্থিরতা থাকবে বাচ্চাদের মধ্যে। তারপর আলটিমেটলি সেপ্টেম্বরের পর থেকে সন্তানের জায়গাটা ভালো আছে। আচ্ছা, এইগুলো ছিল বেসিক্যালি বাবা মার ভবিষ্যৎবাণী। এর ওপরে এবারে আমি আরো কিছু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট একটু আলোচনা করব, দয়া করে ধৈর্য সহকারে একটু শুনবেন। সেটা হচ্ছে থার্ড হাউস। থার্ড হাউসে যেহেতু রাহু থাকছে, থার্ড হাউস হচ্ছে কানেকশনের ঘর। থার্ড হাউস হচ্ছে আপনার জীবনের সম্পর্কের ঘর, আপনি মানে লোকের সঙ্গে কিভাবে কানেক্ট করবেন, আপনার উদ্যম নেওয়ার ক্ষমতার ঘর। তো এই ঘরে রাহু স্বয়ং বসে থাকছে 18ই মের পর, মানে আগামী 1.5 বছর, এবং বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়ছে এই ঘরে। তাহলে এই সময় কিন্তু আপনার থার্ড হাউস অর্থাৎ ধনুরাশির থার্ড হাউস প্রচন্ড অ্যাক্টিভেটেড হয়ে যাবে, অর্থাৎ আপনারা প্রচুর পরিমাণে কানেকশনস পাবেন জীবনে। এবং দেখুন সেকেন্ড এবং থার্ড হাউস লর্ড শনি সে চতুর্থ ঘরে বসে, চতুর্থ ঘরকে সৌভাগ্যের ঘরও বলে, অর্থাৎ আপনাদের কানেকশনস এর ঘরের অধিপতি শনি চলে যাচ্ছে চতুর্থে। তার মানে কি, আপনাদের মধ্যে যারা মনে করুন এই থার্ড হাউস কেন্দ্রিক কাজ করেন, যেমন মনে করুন সাংবাদিকতা, যেমন মনে করুন অথর লেখে, বা ধরুন এই যে ইউটিউব ক্রিয়েটার, বা যারা মনে করুন ব্লগ লেখে, তো এই সব যে বিষয়গুলো যারা আছে, বা হচ্ছে হস্তশিল্প, তো সেই ব্যাপারগুলোর কিন্তু কারকত্ব অনুযায়ী আর কি খুব ভালো ফল হতে চলেছে এই সময়। আর যেহেতু আচ্ছা একটা কথা বলি যেটা একটু নেগেটিভ, সেটা হচ্ছে সেকেন্ড হাউস লর্ডকে মানে বলা হয় হচ্ছে মারক, ঠিক আছে। দ্বিতীয় এবং সপ্তম দুটো ঘরকে মারকের ঘর করে আখ্যা দেওয়া হয়েছে। তো এখানে সপ্তম ঘরটা বুধের ঘর, দ্বিতীয় ঘরটা শনির ঘর। তো বুধের থেকে শনি কম্পারেটিভলি ন্যাচারাল ম্যালেফিক প্ল্যানেট, তাই সেকেন্ড হাউসটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে। তো সেকেন্ড হাউসের লর্ড শনি যেহেতু চতুর্থ ঘরে গেছে, মানে মারক ঘরের কারক গ্রহটা শনি যখন চতুর্থ ঘরে গেছে, তাহলে এটা কিন্তু মানে জেনারেলি ইন্ডিকেট হয় যে মায়ের শরীর খারাপ, কিন্তু যেহেতু বৃহস্পতি চলে আসছে এই ঘরে, ঠিক আছে, অর্থাৎ মায়ের শরীরটা প্রথম দিকে খারাপ থাকতে পারে, কারণ এতদিন পর্যন্ত 6th হাউসটাতে কিন্তু বৃহস্পতি বসেছিল, মানে রোগ দিয়েছে বৃহস্পতি, এবং চতুর্থ ঘরে শনি আছে, মানে 14 মের আগে পর্যন্ত মায়ের হেলথটা কিন্তু ভালো থাকবে না, খারাপই থাকবে। 14 মের পর থেকে বৃহস্পতি যখন সঞ্চারিত হবে সপ্তমে, তখন মায়ের হেলথটা ভালো হবে। বুঝতে পেরেছেন কি বললাম? আর এখানে শনি যেহেতু মারক হয়ে 4 নম্বর ঘরে আছে, তাই যারা জমি বাড়ি সংক্রান্ত কাজ করছেন তাদের একটুখানি সমস্যা হতে পারে। মানে যারা ধরুন দালালি করেন জমির, বা যারা প্রমোটিং করে, বা মনে করুন যারা নতুন বাড়ি করতে চাইছে, তো তাদের সেগুলো হবে, হবে না তা নয়, শনি সেগুলো দেবে, কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। প্লাস ধনু রাশির এক্ষেত্রে কিন্তু ঢাইয়াও শুরু হচ্ছে, কারণ রাশির চতুর্থে শনি থাকছে, অর্থাৎ চতুর্থ ঢাইয়া, চতুর্থ এবং অষ্টম দুটো ঘরে শনি থাকলে ঢাইয়া বলে রাশির সাপেক্ষে। তো এক্ষেত্রে এটা চতুর্থ ঢাইয়া হচ্ছে। যদিও আমি মনে করি যে ঢাইয়া বা সাড়ে সাতির ব্যাপারটা অত ইম্পর্টেন্ট নয়। শনি রাশির কাছে থেকে ভালো ফল দিতে পারে, অনেক দূরে গিয়েও খারাপ ফল দিতে পারে, সেটা ডিপেন্ড করছে শনি কোন নক্ষত্রে থাকছে তার উপর। তো এবারে আমার এই ভিডিওর সেকেন্ড পার্টটাই আসছি, খুব ছোট্ট করে বলবো, বেশি টাইম নেব না। সেটা হচ্ছে শনি যখন এই যে মীন রাশিতে গেল এখানে, সেখানে শনি 3টে নক্ষত্র পার করবে। মীন রাশির 3টে নক্ষত্র কি? পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। তো এই যে 3টে নক্ষত্র পার করবে, তখন ধনু রাশির ক্ষেত্রে কেমন যাবে সেই সময়টা দেখুন। ধনু রাশির ক্ষেত্রে এই 2.5 বছর অর্থাৎ এই ডাইয়ার সময়টা কেমন যাবে না, ধনু রাশির মধ্যে আবার 3টে নক্ষত্র আছে, একটা হলো মূলা, একটা হলো আপনার পূর্বাষাঢ়া, একটা হলো উত্তরাষাঢ়া। তো প্রত্যেকটা নক্ষত্রের আলাদা হবে, অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে মূলা যাদের নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম 4 থেকে 6 মাস বদ নক্ষত্রের ওপর দিয়ে যাবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে এই প্রথম যে নক্ষত্র মিনের, অর্থাৎ পূর্ব ভাদ্রপদটা হলো বদ, তারপরে নক্ষত্র উত্তর ভাদ্রপদ হলো মূলার সাপেক্ষে আপনার মানে নবতারা সিরিজে মিত্র, এবং তারপরের নক্ষত্র রেবতী হচ্ছে মূলার সাপেক্ষে নবতারা সিরিজ অনুযায়ী অতি মিত্র। তাহলে বধে থাকবে 4 থেকে 6 মাস, মিত্রে থাকবে তারপরে 1 বছর, অতি মিত্রে থাকবে আরো 1 বছর, অর্থাৎ টোটালের উপর দেখতে গেলে ভালোটাই বেশি। তারপর পূর্বাষাঢ়া নক্ষত্র যাদের ধনু রাশির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে প্রথম যে যাবে, অর্থাৎ পূর্বাষাঢ়ার সাপেক্ষে প্রথম যে নক্ষত্র মীন রাশির শনি যাচ্ছে, অর্থাৎ কিনা পূর্ব ভাদ্রপদ, সেটা হলো সাধক, তবে উত্তর ভাদ্রপদ হলো বধ, তারপরে রেবতী হলো মিত্র। অর্থাৎ প্রথম 4 থেকে 6 মাস ভালো যাবে, তারপরে 1 বছর খারাপ যাবে, তারপরে 1 বছর আবার ভালো যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানেও ভালোটাই বেশি, খারাপটা মাঝখানে 1টা বছর, যেখানে মূলার ক্ষেত্রে খারাপটা খালি 4 থেকে 6 মাস। আর উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সময়টা আরেকটু বেশি প্রতিকূল, কারণ প্রথম 6 মাস
যাচ্ছে তাদের হচ্ছে প্রত্যরী তারার উপর দিয়ে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদটা হলো উত্তরাষাঢ়ার সাপেক্ষে প্রত্যরী, তারপরে উত্তর ভাদ্রপদে যখন যাবে সেটা উত্তরাষাঢ়ার সাপেক্ষে সাধক, এবং তারপর রেবতীতে যখন যাবে সেটা উত্তরাষাঢ়ার সাপেক্ষে বদ। অর্থাৎ প্রথম 6 মাস খারাপ, তারপর 1 বছর ভালো, তারপর আবার 1 বছর খারাপ। অর্থাৎ সব দিক দিয়ে দেখতে গেলে মূলা কিন্তু অ্যাডভান্টেজে থাকছে সব থেকে বেশি, সেকেন্ড অ্যাডভান্টেজে থাকছে পূর্বাষাঢ়া, আর কম্পারেটিভ সব থেকে খারাপ থাকছে উত্তরাষাঢ়া। অর্থাৎ এখানে আমি যে নেগেটিভ গুলো বললাম সেই নেগেটিভ গুলো বেশি প্রভাব ফেলবে ধনুরাশির ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে, পূর্বাষাঢ়ার ক্ষেত্রে নেগেটিভ তারই মধ্যে একটু কম, পজিটিভ বেশি, আর মূলার ক্ষেত্রে পজিটিভটা সব থেকে বেশি। অর্থাৎ সব থেকে লাকি হয়ে যাচ্ছে মূলা নক্ষত্র এই সময়টার জন্য, এই শনির এই যে গোচরের সাপেক্ষে। তো আমি আশা করি খুব সংক্ষেপে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। তো আপনাদের এই এই ভিডিও থেকে যদি আপনারা কোনো তথ্য পেয়ে থাকেন, ভালো লাগে, ভিডিওটি যদি আপনাদের সুন্দর বলে মনে হয় এবং তথ্য সংকুল ছিল বলে মনে হয়, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই নিয়ে আসছি আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।